আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু শুধু কোনো দেশের নিয়মকানুনের একটা মোটা বই নয়। এটা একটা জাতির আত্মা, ভারতের সংবিধান। আমরা দেখব কিভাবে এই বিশাল দলিলটা তৈরি হয়েছিল, এর মূল ভিত্তিগুলো কি, আর সময়ের পরীক্ষায় এটা কিভাবে টিকে আছে। একদম। আর এর জন্য আমাদের হাতে বেশ কিছু দারুণ উপাদান আছে। মানে গণপরিষদের সেই ঐতিহাসিক বিতর্কগুলো, সংবিধানের মূল খসড়া, চূড়ান্ত সংস্করণ আর অবশ্যই কিছু যুগান্তকারী আদালতের রায়। এই রায়গুলোই কিন্তু এই ছাপার অক্ষরের দলিলটাকে একটা জীবন্ত সত্তায় পরিণত করেছে। আমাদের আজকের লক্ষ্য হল এই সংবিধানের ভেতরের কাঠামোটা সহজভাবে বোঝা, বিশেষ করে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মৌলিক অধিকার আর এটা বদলানোর প্রক্রিয়া ও তার সীমাবদ্ধতাগুলো নিয়ে একটু গভীরে আলোচনা করা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই যে সংবিধান তৈরির প্রক্রিয়া, এটা তো ঠিক স্বাধীনতার পরই শুরু হয়নি, তাই না? এর প্রস্তুতি তো তারও আগে থেকেই চলছিল। খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল ৬ই ডিসেম্বর ১৯৪৬-এ, মানে স্বাধীনতারও আগে। এর প্রথম বৈঠক বসে ৯ই ডিসেম্বর। ও আচ্ছা। আসলে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করবে এটা যখন মোটামুটি স্পষ্ট, তখনই থেকেই নিজেদের দেশ শাসনের জন্য একটা রূপরেখা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। পরে মানে ২৯শে আগস্ট ১৯৪৭-এ খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে ডক্টর বি.আর. আম্বেদকর নিযুক্ত হন, আর তখন থেকেই আসল কাজটা গতি পায়। আর এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে প্রায় ৩ বছর, ২ বছর ১১ মাস আর ১৮ দিন। এটা তো বিরাট একটা সময়। নিশ্চয়ই বিতর্কের ঝড় উঠেছিল। ঝড় বলালেও হয়তো কম বলা হবে। আপনি শুধু ভাবুন, সংবিধানের খসড়া নিয়ে আলোচনার সময় মোট ৭,৬৩৫টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। বলেন কি, ৭,০০০-এরও বেশি? হ্যাঁ, তার মধ্যে ২,৪৭৩টি নিয়ে গণপরিষদে বিস্তারিত আলোচনা হয়েছিল। এটা থেকেই বোঝা যায় যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ধারা নিয়ে কতটা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছিল। অবশেষে ২৬শে নভেম্বর ১৯৪৯-এর সংবিধানটি গৃহীত হয়, যা আমরা এখন সংবিধান দিবস হিসাবে পালন করি। আর কার্যকর হয় ২৬শে জানুয়ারি ১৯৫০-এ, আমাদের প্রজাতন্ত্র দিবসে। একদম। একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে আমাদের সংবিধানে নাকি নতুনত্ব কিছু নেই। এটা শুধুই বিভিন্ন দেশের সংবিধান থেকে ধার করা কিছু অংশের সংকলন। এটা কতটা সত্যি? এই সমালোচনাটা কিন্তু নতুন নয়। গণপরিষদের ভেতরেও এই প্রশ্ন উঠেছিল, আর ডক্টর আম্বেদকর এর একটা অসাধারণ জবাব দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান তৈরি হওয়ার পর ১ শতাব্দীরও বেশি সময় কেটে গেছে। একটি সংবিধানের পরিধি কি হওয়া উচিত তা দীর্ঘকাল আগেই স্থির হয়ে গেছে। তার যুক্তি ছিল, এখন নতুন করে চাকা আবিষ্কারের তো কোনো মানে হয় না। আসল চ্যালেঞ্জটা ছিল বিশ্বের সেরা ধারণাগুলোকে ভারতের নিজস্ব সামাজিক আর রাজনৈতিক প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। মানে এটা অনুকরণ নয়, অভিযোজন বা অ্যাডাপ্টেশন। ঠিক তাই। যেমন ধরুন, ১৯৩৫ সালের ভারত সরকার আইন থেকে প্রশাসনিক কাঠামোটা নেওয়া হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস থেকে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে। আবার ফ্রান্স থেকে স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শ। কৃতিত্বটা হলো এই সব কিছুর একটা অসাধারণ মিশ্রণ ঘটানো। আচ্ছা, আমরা তো সংবিধানের জন্মকথাটা দেখলাম, কিন্তু এর আসল চরিত্রটা কি? এটা কি আমেরিকার মতো পুরোপুরি যুক্তরাষ্ট্রীয়, মানে ফেডারেল, নাকি ব্রিটেনের মতো এককেন্দ্রিক বা ইউনিটারি? ডক্টর আম্বেদকর নিজে একে ডুয়েল পলিটি বা দ্বৈত শাসন ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। মানে কেন্দ্রে একটা ইউনিয়ন সরকার আর প্রদেশগুলোতে রাজ্য সরকার। প্রত্যেকেই সংবিধান দ্বারা নির্ধারিত নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম। এই দিক থেকে দেখলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মতোই। কিন্তু আমাদের সংবিধানে তো কেন্দ্রকে বেশ শক্তিশালী করা হয়েছে, তাই না? এটা নিয়ে তো প্রায়ই কেন্দ্র-রাজ্য সম্পর্কে একটা টানাপোড়েন দেখা যায়। একদম ঠিক পয়েন্ট। আসলে সংবিধান প্রণেতারা দেশভাগের ভয়াবহতা দেখেছিলেন। তারা একটা শক্তিশালী, ঐক্যবদ্ধ ভারত চেয়েছিলেন, যা কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করতে পারে। তাই ইচ্ছাকৃতভাবেই কেন্দ্রকে কিছু বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে? অবশ্যই।
ধরুন আইন প্রণয়নের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের ক্ষমতা যেখানে প্রায় ৩৯টা বিষয় সীমাবদ্ধ, সেখানে ভারতীয় সংসদের ক্ষমতা ইউনিয়ন লিস্টের ৯১টা বিষয়ের ওপর বিস্তৃত। তাই বিশেষজ্ঞরা একে বিশুদ্ধ যুক্তরাষ্ট্রীয় বলেন না, তারা বলেন কোয়াজি ফেডারেল। কোয়াজি ফেডারেল অর্থাৎ রূপে যুক্তরাষ্ট্রীয় কিন্তু মর্মগতভাবে এককেন্দ্রিক। এক্স্যাক্টলি, ফেডারাল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। এটা আসলে ভারতের বাস্তবতার জন্য তৈরি একটা ভারসাম্য। তাহলে আমরা কাঠামোটা বুঝলাম, কিন্তু সংবিধানের আসল শক্তি তো এর হৃদয়ে, যা প্রত্যেক নাগরিককে কিছু অধিকার দিয়েছে। এবার সেই অধ্যায়টাতেই আসা যাক। ঠিক তাই, সংবিধানের পার্ট 3-তে থাকা মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 থেকে 25। সোজা কথায় এই অধিকারগুলো ছাড়া একজন মানুষের সার্বিক বিকাশ মানে তার বস্তুগত বৌদ্ধিক নৈতিক বিকাশ সম্ভব নয়। আর এগুলো শুধু সুন্দর কথা নয়, এগুলো আইনত বলবৎযোগ্য। এতগুলো অধিকারের মধ্যে কোনগুলো সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে বলে আপনার মনে হয়? সবগুলোই খুব গুরুত্বপূর্ণ, তবে দুটো আর্টিকেলের কথা আমি বিশেষভাবে বলবো। প্রথমটা হলো আর্টিকেল 17, যা অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি বিলোপ করে। ভাবুন, হাজার হাজার বছরে একটা সামাজিক ব্যাধির মূলে আঘাত হেনেছিল সংবিধানের এই একটা ধারা। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল আর্টিকেল 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। প্রথম দিকে এর অর্থ খুব সীমিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের বিচার বিভাগ এর অর্থকে অনেক প্রসারিত করেছে। এই প্রসারিত হওয়ার ব্যাপারটা যদি একটু উদাহরণ দিয়ে বলেন। নিশ্চয়ই। ১৯৭৮ সালের মানেকা গান্ধী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটা এক্ষেত্রে একটা মাইল ফলক। সে সময়কার সরকার মানেকা গান্ধীর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিল কোনো কারণ না দেখিয়েই। পশুর মতো অস্তিত্ব নয়, বরং মানবিক মর্যাদার সাথে বেঁচে থাকা। আর এই একটা রায়ের পরে আর্টিকেল 21-এর অধীনে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, স্বচ্ছ পরিবেশের অধিকার এবং কি ঘুমের অধিকারের মতো বিষয়গুলো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর শিক্ষার অধিকারও তো এর অধীনেই এসেছে, তাই না? একদম। পরে ৮৬তম সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে আর্টিকেল 21A হিসেবে একটা নতুন মৌলিক অধিকার হিসেবে যোগ করা হয়, যা এই ধারারই একটা যৌক্তিক পরিণতি। কিন্তু এই অধিকারগুলো রক্ষা করার উপায়টা কি? যদি সরকার নিজেই এই অধিকার কেড়ে নেয়, তাহলে সাধারণ নাগরিক যাবে কোথায়? এখানেই আসে আর্টিকেল 32, সাংবিধানিক প্রতিকারের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। ডক্টর আম্বেদকর এই আর্টিকেলটিকে কি বলেছিলেন জানেন? সংবিধানের আত্মা ও হৃদয়, দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ভেরি হার্ট অফ ইট। একদম। কারণ এই একটা আর্টিকেলই বাকি সমস্ত অধিকারকে রক্ষা করার গ্যারেন্টি দেয়। যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন। তখন আদালত রিট জারি করে সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এই রিট জিনিসটা কি, একটু সহজ করে যদি বুঝিয়ে দেন। রিট হল আদালতের বিশেষ নির্দেশ। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ রিট হল হেবিয়াস কর্পাস। এর আক্ষরিক অর্থ হল বন্দীকে সশরীরে হাজির করো। যদি কাউকে বেআইনিভাবে আটক করা হয়, তাহলে আদালত এই রিট জারি করে পুলিশকে নির্দেশ দিতে পারে সেই ব্যক্তিকে আদালতের সামনে হাজির করতে। কারণ সন্তোষজনক না হলে আদালত সঙ্গে সঙ্গে মুক্তির নির্দেশ দেয়। দারুণ! এটা তো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটা বিশাল সুরক্ষা কবচ। অবশ্যই। আচ্ছা, তাহলে সংবিধান নাগরিকদের অধিকার দিয়েছে এবং তার রক্ষা করার উপায়ও বলে দিয়েছে। কিন্তু সময় তো বদলায়, সমাজের প্রয়োজনের সাথে সংবিধানকে বদলানোরও প্রয়োজন হয়। প্রশ্নটা হলো, সংসদ কি সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করতে পারে? ধরা যাক এই মৌলিক অধিকারগুলো। ঠিক এই প্রশ্নটি, এটাই ভারতীয় সাংবিধানিক ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে নাটকীয় বিতর্কের জন্ম দিয়েছিল। আর্টিকেল ৩৬৮ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়। এর জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা স্পেশাল মেজরিটির প্রয়োজন হয়। কিন্তু প্রশ্নটা হলো, এই ক্ষমতাটা কি অসীম? গোড়ার দিকে ধারণাটা কি ছিল? প্রথমে ১৯৫১ সালের শঙ্করী প্রসাদ মামলায় আদালত রায় দেয় যে সংসদের ক্ষমতা প্রায় অসীম। তারা মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে। এই ধারণাটাই অনেক দিন পর্যন্ত চলেছিল। কিন্তু এই ধারণাটা নিশ্চয়ই চিরকাল টেকেনি। না টেকেনি। ১৯৬৭ সালের গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্ট তার আগের রায় থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল। আদালত বলল,
সংসদ মৌলিক অধিকারের মতো পবিত্র অংশে হাত দিতে পারবে না। তার মানে সংসদ আর বিচার বিভাগের মধ্যে একটা সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হলো। একদম। কে বড়, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নাকি সংবিধানের ব্যাখ্যাকারী বিচারকরা? এই নিয়ে একটা বিশাল বিতর্ক শুরু হয়। তাহলে এই বিতর্কের চূড়ান্ত মীমাংসাটা কিভাবে হলো? সেই মীমাংসা আসে ১৯৭৩ সালের কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায়। এটা শুধু একটা মামলা নয়, এটা একটা মহাকাব্য। ভাবুন, কেরালার এক মঠের একজন সাধু সরকারের ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে মামলা করছেন, আর সেই একটা মামলাই ভারতের গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করে দিল। ১৩ জন বিচারপতি টানা ৬৮ দিন ধরে শুনানি করেছিলেন। ৬৮ দিন? এটা তো ভারতের বিচার বিভাগের ইতিহাসের দীর্ঘতম শুনানি। ফলাফল কি ছিল? ৭-৬-এর এক বিভক্ত রায়ে আদালত একটা অত্যন্ত সূক্ষ্ম আর বুদ্ধিদীপ্ত মধ্যপন্থা বের করল। আদালত রায় দিল যে হ্যাঁ, সংসদের সংবিধানের যে কোনো অংশ সংশোধন করার ক্ষমতা আছে, এমনকি মৌলিক অধিকারও। কিন্তু কিন্তু কোনোভাবেই সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না। এই মৌলিক কাঠামোর ধারণাটা, এটা তো আসলে বিচার বিভাগের একটা মাস্টার স্ট্রোক ছিল, তাই না? এটা সংসদকে তার ক্ষমতা ব্যবহার করতে দিল, কিন্তু সংবিধানের মূল চরিত্রটা বদলে ফেলার দরজাটা চিরতরে বন্ধ করে দিল। ১০০% ঠিক। এটা সংসদীয় সার্বভৌমত্বের ওপর সাংবিধানিক নৈতিকতার এক বিরাট জয়। আদালতের কোনো নির্দিষ্ট তালিকা দেয়নি, বরং বলেছে যে সময়ের সাথে সাথে মামলার নিরিখে এটা নির্ধারিত হবে। তবে কিছু বৈশিষ্ট্যকে এর অংশ হিসেবে চিহ্নিত করেছে, যেমন সংবিধানের সর্বোচ্চতা, গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, ক্ষমতার পৃথকীকরণ আর বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ। এই তত্ত্বের কোনো বাস্তব প্রয়োগ কি আমরা দেখেছি, নাকি এটা শুধু একটা তাত্ত্বিক ধারণা হয়েই রয়ে গেছে? না না, এর বহু বাস্তব প্রয়োগ হয়েছে। একটা বিখ্যাত উদাহরণ হল ১৯৭৫ সালের ইন্দিরা নেহেরু গান্ধী বনাম রাজ নারায়ণ মামলা। জরুরি অবস্থার ঠিক আগে ৩৯তম সংশোধনীর মাধ্যমে আইন করা হয় যে প্রধানমন্ত্রীর নির্বাচন সংক্রান্ত কোনো মামলা আদালতে তোলা যাবে না। সুপ্রিম কোর্ট এই সংশোধনীকে বাতিল করে দেয়। কারণ এটা বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কেড়ে নিয়েছিল, যা মৌলিক কাঠামোর অঙ্গ। একদম। একইভাবে ১৯৮০ সালের মিনারোয়া মিলস মামলায় ৪২তম সংশোধনীর কিছু অংশ বাতিল করা হয়, কারণ সেই সংশোধনী সংসদের ক্ষমতাকে কার্যত অসীম করে দিচ্ছিল। তাহলে এই দীর্ঘ আলোচনার শেষে আমরা বলতে পারি যে ভারতের সংবিধান শুধু কিছু নিয়মের সমষ্টি নয়, এটি একটি জীবন্ত দলিল, যা একই সাথে দৃঢ় এবং নমনীয়। ঠিক তাই। যখনই আমি গণপরিষদের বিতর্কগুলো পড়ি, আমি অবাক হয়ে যাই যে কতটা দূরদর্শিতা নিয়ে তারা আলোচনা করতেন। তারা শুধু তখনকার ভারতের কথা ভাবেননি, তারা ভবিষ্যতের ভারতের চ্যালেঞ্জগুলোও কল্পনা করার চেষ্টা করেছিলেন। তাদের তৈরি করা এই কাঠামো সংসদীয় সার্বভৌমত্ব আর সাংবিধানিক সর্বোচ্চতার মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করেছে। সংসদ আইন তৈরি করতে পারে, পরিবর্তন করতে পারে, কিন্তু সংবিধানের দেওয়া লক্ষণ রেখা পার করতে পারে না। আর বিচার বিভাগ সেই লক্ষণ রেখার অভিভাবক হিসেবে কাজ করে। একেবারে। শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে দেওয়া যাক। সংবিধান প্রণেতারা এটিকে আগামী বহু যুগের জন্য তৈরি করেছিলেন। এর মানে হল, এর ব্যাখ্যা শুধু তাদের মূল উদ্দেশ্যের ওপর ভিত্তি করে নয়, বরং বর্তমান আর ভবিষ্যতের প্রেক্ষাপটে হওয়া উচিত। আজ যখন আমরা ডিজিটাল অধিকার, ডেটা প্রাইভেসি বা পরিবেশগত সংকটের মতো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন ভাবার বিষয় হল আমাদের সংবিধানের এই মৌলিক কাঠামোর ধারণাটি ভবিষ্যৎ নাগরিকদের সুরক্ষার জন্য কিভাবে আরও বিবর্তিত হতে পারে। উত্তরটা হয়তো সময়ের হাতেই রয়েছে। এই ধরনের আরও ইনফরমেটিভ অডিও শুনতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কমেন্টে জানাবেন আপনাদের কী বিষয় নিয়ে অডিও শুনতে চান। ধন্যবাদ। এই ধরনের আরও ইনফরমেটিভ অডিও শুনতে চাইলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আর কি বিষয় নিয়ে আপনারা অডিও চান।